নমস্কার। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই প্রেক্ষিতে আজকে আমাদের বিষয় হচ্ছে নারীর অবস্থান সেকাল ও একাল। আমি যে কথাটা বারংবার বলি সেটাই বলবো, সাহিত্য আর শাস্ত্র এগুলো হচ্ছে সমাজের দলিল। সমাজে যা ঘটে না তা আমরা সাহিত্যে এবং শাস্ত্রে পাই না। শাস্ত্রে আর সাহিত্যে আমরা যা পাই তা সমাজেরই প্রতিফলন। এবার কটা বিষয় একটু জেনে রাখা দরকার। আমরা যেটা মনে করি যে প্রাচীনকালে হয়তো সমাজে নারীর অবস্থান খুব ভালো ছিল, পরবর্তীকালে নানা কারণে ভারতবর্ষ বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে, ফলে নারী অপহরণ, নারী ধর্ষণ এই জাতীয় অপরাধ বেড়েছে। সেই কারণেই নারীকে অবগুণ্ঠনাবৃতা অন্তঃপুরচারিণী হতে হয়েছে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। সেটা আমাদের জানতে গেলে আমাদের প্রাচীন সাহিত্য এবং শাস্ত্র একটু ঘেঁটে দেখতে হবে। ইতিহাসের ছেঁড়া পাতা ঘাটলে আমরা যেমন পাবো গার্গী, মৈত্রেয়ী, ঘোষা, অপালা, বিশ্ববরা, কাশকৃৎস্না, অপিশলা এইসব বিদুষী নারীদের নাম, তেমনি আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু সামগ্রিক সমাজচিত্র নয়। একটা সমাজে যেমন শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, কুশিক্ষিত সকল ধরনের মানুষ থাকেন, তেমনি বিশেষ বিশেষ বিদুষীরা হচ্ছেন সমাজের সেই কিছু শিক্ষাব্রতী মানুষ, শিক্ষাব্রতী নারী। কিন্তু এটা সামগ্রিক চিত্রটা নয়। সামগ্রিক চিত্র কিন্তু সমাজে যেমন উপেক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত এসব নারীরা ছিলেন, ঠিক তেমনই ছিলেন জ্ঞানের আলোক প্রাপ্তা নারীরা। বেদের সময় থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রাচীনকাল থেকে সমাজে নারীর ওপর নানা রকম উৎপীড়ন, নির্যাতন এগুলো হয়েছে, এবং পিতৃতান্ত্রিক ও পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবহেলা, নারীর লাঞ্ছনা কিরকম ছিল তার একটা মূল্যায়ন আমরা করতে পারব। ঋগ্বেদে আমরা দেখতে পাই সেখানে পুরুমিত্রের কন্যাকে বিমদ অপহরণ করছে এবং বলা হচ্ছে যখন সেই কন্যার ভাইয়েরা নিদ্রিত থাকবে, কুকুরেও ডাকবে না, সেই রকম সময়ে নারীকে অপহরণ করা হবে। মানে কতটা প্ল্যান করে একটা নারীকে অপহরণ করা হচ্ছে। তার মানে সমাজে নারী হরণটা বেদের যুগে ছিল, এটার থেকে আমরা এটা বুঝতে পারছি। এটা হঠাৎ করে একটা ঘটনা নয়, এতটা প্ল্যান করে যখন কোনো নারীকে হরণ করা হয় তার মানে সেটা সমাজচিত্র, সমাজে সেটা ছিল। এরপরে আমরা আসছি তৈত্তিরীয় সংহিতায়, যেখানে বলা হচ্ছে নারী পুরুষের অপরার্থ, অর্থাৎ দাম্পত্য জীবনে বিবাহিতা স্ত্রী তিনি তার স্বামীর অর্ধাঙ্গিনী। এবং কেন সেটাও বলা হচ্ছে, কারণ তিনি পুত্র সন্তানের জন্ম দেবেন এবং স্বামীর বংশ রক্ষা করবেন। এই কাজগুলো তিনি যদি করতে না পারেন তাহলে কিন্তু তিনি তার স্বামীর অর্ধাঙ্গিনী বা পুরুষের অপরার্থ নন। অর্থাৎ নারী হচ্ছেন সন্তান উৎপাদিকা একটি যন্ত্রস্বরূপ। এই মানে সন্তান উৎপাদন এবং সেই সন্তান পুত্র সন্তান, সেটা যদি একটি নারী করতে পারেন তবেই তিনি পুরুষের অর্ধাঙ্গিনী বা অপরার্থ। আমরা যদি বিবাহের মন্ত্রগুলো দেখি সেখানে বারংবার বলা হয়েছে যে স্ত্রী মানে যে নরনারীর মধ্যে পরিণয় সাধিত হচ্ছে, সেক্ষেত্রে সেই স্ত্রী তার স্বামীর অনুবর্তিনী হবেন, অনুগামিনী হবেন। কিন্তু কোথাও বলা নেই যে সেই নারী রক্ত মাংসে গড়া একটা মানুষ, তারও মন বলে একটি জিনিস থাকবে, এবং বিবাহটা টু ওয়ে প্রসেস, ওয়ান ওয়ে প্রসেস নয়। সেখানে যেমন নারী মানে স্ত্রী তার স্বামীর বশবর্তিনী, অনুগামিনী, অনুবর্তিনী হবেন, এবং ক্ষেত্র বিশেষে স্বামীকেও তার স্ত্রীর অনুবর্তন করতে হবে। একটা সংসার স্বামী স্ত্রী উভয়ের সমাশ্রয়ে গড়ে ওঠে, সুতরাং এটা একতরফা ব্যাপার নয়। কিন্তু সেদিকে বিশেষ আলোকপাত কিন্তু শাস্ত্রকাররা করেননি। শুধু এখানেই শেষ নয়, আমরা যদি ধর্মসূত্র দেখি
বৌধায়ন ধর্মসূত্র, আপস্তম্ভ ধর্মসূত্র, মনুসংহিতা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে নিঃসন্তান স্ত্রীকে বিবাহের 10 বছর পর পরিত্যাগ করা যায়। কোনো স্ত্রী যদি কেবলমাত্র কন্যা সন্তানেরই জন্ম দেন, যে কটা সন্তানের জন্ম দিয়েছেন শুধু কন্যা সন্তান, কোনো পুত্র সন্তানের জন্ম দেননি, তাহলে সেই স্ত্রীকে বিবাহের 12 বছর পর ত্যাগ করা যায়। এবং যদি কোনো স্ত্রী মৃত বৎসের জন্ম দেয়, অর্থাৎ সেই স্ত্রী যা সন্তান জন্ম দিয়েছেন প্রত্যেকটি মারা গেছে, তাহলে সেই স্ত্রীকে বিবাহের 15 বছর পর পরিত্যাগ করা যায়। এবং আরো যেটা উল্লেখ্য এ প্রসঙ্গে, ঐতরেয় ব্রাহ্মণে আমরা দেখতে পাই উত্তম নারী কেমন হবে তার সংজ্ঞা দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে নারী স্বামীকে সর্বদা তুষ্ট করে, কিভাবে না পুত্র সন্তানের জন্ম দেয় এবং সেই নারী কখনো স্বামীর কথার ওপর কথা বলে না, তাহলে সেই নারী একমাত্র উত্তম নারী। এখানেই কিন্তু শেষ নয়, এবার আসছে মনুসংহিতা। মনুসংহিতায় কিন্তু নারী সম্পর্কে অত্যন্ত উচ্চ ভাবনা পোষণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কন্যা পিবং পালনিয়া শিক্ষা নিয়াতি যত্নতা, অর্থাৎ কন্যা সন্তানকে অত্যন্ত যত্নের সঙ্গে পালন ও শিক্ষা দান করতে হবে। শুধু পুত্র সন্তান নয়, কন্যা সন্তানকেও করতে হবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারী পূজিত হন সেখানেই দেবতার অধিষ্ঠান সম্ভব। অর্থাৎ নারীর প্রতি অবহেলা, অবমাননা কিন্তু মনুসংহিতা বেশ কিছু জায়গায় করা হয়নি, নারীর স্তুতিই করা হয়েছে। এবং এই ভাবনাটা আমাদের মনে করিয়ে দেয় কাজী নজরুলের সেই লাইন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। স্বামী বিবেকানন্দ বলছেন এক পক্ষ পক্ষী যেমন উঠতে পারে না, তেমনি নারী বর্জিত সমাজও অচল। রবীন্দ্রনাথ বলছেন নারী শক্তি হচ্ছে আদ্যা শক্তি, এবং যা প্রাণকে বা জীবের যে প্রাণ শক্তি সেটাকে ধারণ করে, সেটাকে বহন করে। তা এই যে ভাবনা আমাদের বাংলা সাহিত্যের সব কবিরা, মহাপুরুষরা তুলে ধরেছেন, তার মূলটা যেন আমরা মনুসংহিতায় পাচ্ছি। কিন্তু এই মনুসংহিতাতেই বলা হচ্ছে পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে রক্ষন্তি স্থবিরে পুত্রা ন স্ত্রী স্বতন্ত্রমর্হতি, অর্থাৎ নারীকে পিতা রক্ষা করবেন কুমারী অবস্থায়, স্বামী রক্ষা করবেন যৌবনে, বার্ধক্যে রক্ষা করবেন পুত্র। অর্থাৎ জীবনের 3টে ফেজ আর কি, মানে বাল্যাবস্থা, তার যৌবন এবং তার বার্ধক্য, এই 3টে সময় পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজের 3জন পুরুষের দ্বারা তিনি রক্ষিত হবেন। সুতরাং তার স্বাতন্ত্র সমাজ মেনে নেবে না, সমাজের স্বীকৃতি পাবে না। এখানেই শেষ নয়, নারীর কাছে বিবাহ হচ্ছে উপনয়ন, পতিগৃহে গমন বা পতিগৃহে বাস হচ্ছে গুরুগৃহে বাসের সমান, এবং পতির সেবা হচ্ছে বেদাধ্যয়ন। মনুসংহিতায় এভাবেই দেখানো হলো। মনুসংহিতায় কিন্তু বলা হলো না যে একজন নারীকে গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখতে হবে, তাকে স্বনির্ভর হতে হবে, এই কথাটা কিন্তু আবার এখানে বলা হচ্ছে না। তার মানে কি সমাজে সব ধরনের নারীরই অবস্থান ছিল। কারণ আমরা জানি প্রাচীন সময়ে 2 ধরনের নারী ছিলেন, একজন হচ্ছেন ব্রহ্মবাদিনী, একজন হচ্ছে সদ্যদ্বাহা। ব্রহ্মবাদিনী কারা না, যারা গুরুগৃহে অধ্যয়ন করে তারপরে গার্হস্থ্যাশ্রমে আত্মারা ফিরে আসবেন না, তারা পরবর্তী জীবনে তাদের জীবিকা হিসাবে তারা অধ্যয়ন এবং অধ্যাপনকেই বেছে নেবেন, তারা হচ্ছেন ব্রহ্মবাদিনী। আর আরেকটি যে শ্রেণী সেটা হচ্ছে সদ্যদ্বাহা। তারা কিরকম না, তারা গুরুগৃহে যাবেন, অধ্যয়ন করবেন, এবং একটা সময়ে যখন তার সময় হয়ে যাবে, তার অধ্যয়ন শেষ হবে, তখন তিনি গার্হস্থ্যাশ্রমে প্রবেশ করবেন। এই শ্রেণীটাকে বলা হচ্ছে সদ্যদ্বাহা। অর্থাৎ 2 ধরনের নারীকেই কিন্তু সমাজ স্বীকৃতি দিয়েছে আপাত দৃষ্টিতে, কিন্তু পিতৃতান্ত্রিক এবং পুরুষতান্ত্রিক সমাজে নারী বারংবার কোথাও যেন একটা অবগুণ্ঠনাবৃতা হয়েছেন, কোণঠাসা হয়েছেন, এইভাবে নারী ইন্টারপ্রেটেড হয়েছেন। এবং কোথাও যেন পিতৃতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে নারীর কণ্ঠরোধ করার একটা প্রয়াস গৃহীত হয়েছে। এরপরে আসছে বৃহদারণ্যক উপনিষদের কথায়।
যেখানে যাজ্ঞবল্ক্য বলছেন কোনো নারী মানে দাম্পত্য জীবনে কোনো নারী তার স্বামীর সম্ভোগ কামনা চরিতার্থ করতে যদি অস্বীকার করেন, তাহলে প্রথমত তার সঙ্গে তার স্বামী কিছু মিষ্টি কথা বলবেন, তার মন জয় করার চেষ্টা করবেন। সেটা যখন হবে না তখন তাকে কিছু উপঢৌকন দেবেন, দিয়ে তাকে কিনে নেওয়ার চেষ্টা করবেন। স্ত্রী যেন একটি পণ্য দ্রব্য, তাকে কিছুর বিনিময়ে কিনে নেওয়ার একটা চেষ্টা স্বামী করবেন, এবং যখন সেটাতেও তিনি সফল হবেন না তখন তিনি হাত দিয়ে বা লাঠি দিয়ে মারবেন। এটা কিন্তু মানে দাম্পত্য জীবনের ধর্ষণ বা ম্যারিটাল রেপ। এই ম্যারিটাল রেপের কথা বলতে গেলে বলতে হয় ভারতীয় আইন ব্যবস্থায় 4টি দেশ বিবাহ বিচ্ছেদে এই ম্যারিটাল রেপকে একটি বিশেষ জায়গা দিয়েছে, এবং তার মধ্যে ভারতবর্ষ অন্যতম। 100টি দেশ অপরাধ বলে স্বীকার করেছে, তার মধ্যেও ভারতবর্ষ রয়েছে। কিন্তু ম্যারিটাল রেপটাকে আইডেন্টিফাই করা এবং তার বিচার প্রক্রিয়া, এই ব্যাপারটা একটু স্বতন্ত্র। তো সেই বিষয়টাকে নিয়ে যে খুব বেশি চর্চা হয়েছে বা খুব বেশি কিছু মানে দেশের আইনও যে খুব বেশি মানে অগ্রসর হতে পেরেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তো যাই হোক, সেটা একটা অপরাধ, এটা অন্তত ভারতবর্ষের আইন সেই স্বীকৃতিটা দিয়েছে। তো এখানেই কিন্তু বিষয়টা শেষ নয়। এই বিষয়টাকে আমরা যদি আরো একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ঐতরেয় ব্রাহ্মণ, সেখানে একটি মানে কি বলবো, যেটা মানে নারীর মানে আমাদের যে বহু ক্রিয়া আছে না, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সে মানে একেবারে শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে তার অন্ত্যেষ্টি পর্যন্ত, তার মধ্যে একটি ক্রিয়া হচ্ছে পুংসবন। গর্ভস্থ সন্তান যাতে পুত্র হয় তার জন্য এই ক্রিয়াটা করা হতো, যেটা একেবারেই অবৈজ্ঞানিক। কারণ গর্ভস্থ সন্তান পুত্র কি কন্যা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে মানে গর্ভস্থ যে সন্তান তার বাবার ক্রোমোজোমের ওপর, মায়ের ক্রোমোজোমের ওপর নয়। কিন্তু তৎসত্ত্বেও এই পুংসবন ক্রিয়াটা কিন্তু চলতো, যাতে গর্ভস্থ সন্তান পুত্র হয় সেই কাঙ্ক্ষায়। এরপরে আমি মোটামুটি তো ধর্মশাস্ত্র, ধর্মসূত্র, বেদ, উপনিষদের কথা বললাম। এবার আমি একটু মহাকাব্যের কথায় আসি। প্রথম যে মহাকাব্যের কথা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে রামায়ণ। রামায়ণে আমরা সীতাকে দেখেছি। রাবণ কর্তৃক সীতার অপহরণ এবং লোক অপবাদের জন্য তিনি পবিত্রা নারী, এটা তাকে প্রমাণ করতে হবে, সেই জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। তারপরে যখন তাকে অযোধ্যায় নিয়ে আসা হচ্ছে তখনও লোক অপবাদ তার পিছু ছাড়ছে না, সেই কারণে তাকে 5 মাস গর্ভবতী অবস্থায় তাকে বনবাসে পাঠানো হচ্ছে। আবার তাকে অগ্নি পরীক্ষা দিতে বলা হচ্ছে এবং তখন তিনি ধরিত্রী তার মা, এবং তিনি মায়ের কাছে ফিরে যাচ্ছেন। এই তো রামায়ণের মোটামুটি বিন্যাস। রামচন্দ্রের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, রামচন্দ্রের রাজ্য ব্যবস্থায় রামচন্দ্র কিন্তু কোথাও স্বজন পোষণ করেননি। রামচন্দ্রের মানে রাজতন্ত্র যেটা বা রাজধর্ম তিনি যেটা দেখিয়েছেন, সেখানে কোথাও পরিবারতন্ত্রকে বিশেষ জায়গা দেননি। প্রজা বাৎসল্য বা প্রজার ইচ্ছাকে তিনি মর্যাদা দিয়েছেন, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। কিন্তু সমাজ, তৎকালীন সমাজ কিন্তু নারীকে কোণঠাসা করছে। সে কোন নারী না, সে একজন রাজদুহিতা, সে রাজবধূ, সে রানী। তৎসত্ত্বেও তাকে কিন্তু এই ভয়ঙ্কর বাস্তবটার সম্মুখীন হতে হচ্ছে। লোক অপবাদ কিন্তু তারও পিছু ছাড়ছে না, তারও চরিত্রের দিকে আঙুল তুলতে একবারও ভাবছে না। এটা আমরা দেখলাম সীতার জীবনে। এরপরে আমরা যদি মহাভারতে আসি, মানে রামায়ণেও আমরা দেখেছি যে কইকেয়ী তিনি যুদ্ধ করছেন, এরকমও তো দেখেছি। আবার সীতার জীবনের এই করুণ পরিণতিও আমরা দেখেছি। আবার মহাভারতে যদি দেখি, সেখানে আমরা চিত্রাঙ্গদাকে পাচ্ছি, সুভদ্রাকে পাচ্ছি, যারা কিন্তু যুদ্ধে বেশি সব রাজদুহিতাকে দেখছে। কিন্তু আবার সেখানে দ্রৌপদীকেও আমরা দেখছি। যুধিষ্ঠির হচ্ছেন ধর্মপুত্র, তিনি কখনো অধর্মাচরণ করেন না। দুর্যোধন, দুঃশাসন, এরা সকলে অধর্ম করেছেন। কিন্তু ভরা সভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছে এবং সেখানে সব কৌরব বীরেরা, হস্তিনাপুরের সব সভাসদগণ সকলে সেই অন্যায়কে কেউ প্রশ্রয় দিচ্ছে, কেউ নীরব থেকে মৌনং সম্মতি লক্ষণম হিসাবে প্রকারান্তরে সেই অন্যায়কে সমর্থন করছেন, অধর্মাচরণ করছেন। এবং এই অধর্মের মদতকে দিচ্ছেন ধর্মপুত্র যুধিষ্ঠির, তার ধর্মপত্নীকে পাশা খেলায় পণ রাখছেন। এটা তো সবচেয়ে বড় অধর্মাচরণ।
সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। এই যাবতীয় অধর্মটাই কৌরবদের দ্বারা সাধিত হতে পারত না যদি না পাশা খেলায় যুধিষ্ঠির তার ধর্মপত্নীকে পণ রাখতেন। এবং এই দ্রৌপদী কিন্তু মহাভারতের বনপর্বে একথা বলছেন, স্বামীরা খেতে বসার আগে আমি কখনো ভোজন করি না, স্বামীরা ঘুম থেকে ওঠার আগে আমি উঠে পড়ি, স্বামীরা শয়ন করলে তারপরে আমি শয়ন করি, সর্বদা তাদের কথা শুনে চলি, কখনো তাদের সাথে কোনো বাদানুবাদ করি না। তো তার তো একটা নিজস্ব মত থাকবে, বাদানুবাদটা তো একটা অঙ্গ, সবকিছুই মেনে নিতে হবে, এটা তো নয়। কিসের ভয়ে তিনি ত্রস্ত? তিনি রাজদুহিতা, রাজবধূ, তৎসত্ত্বেও কিন্তু তার জীবনের পরিণতি এরকম। যুধিষ্ঠির যেখানে আগে নিজেকে পণ রাখলেন, তার নিজের প্রতি যেখানে তার কোনো অধিকার নেই, সেই রকম যুধিষ্ঠির কি করে তার ধর্মপত্নীকে পাশা খেলায় পণ রাখেন? তার মানে সমাজে কিন্তু নারী প্রশস্তি আমরা যতই গাই না কেন, কোথাও যেন নারী পিতৃতান্ত্রিক এবং পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা বারংবার নিগৃহীত হয়েছে। শুধু সেকাল নয়, একালেও আমরা যেসব ঘটনা দেখছি, অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, উমা, এগুলো কিন্তু কোথাও যেন নারী ভোগ্য আর পুরুষ ভোক্তা হয়ে তাকে ভোগ করে চলেছে। এই বিষয়টা কিন্তু মানে সৃষ্টির আদিকাল থেকে আজ অবধি হয়ে চলা একটা লৌকিক প্রবাহ, যেটা চুরি ডাকাতির মতোই একটা অপরাধ। এবং এই অপরাধ সমাজে বেড়ে ওঠে যখন সমাজের শাসন ব্যবস্থার মধ্যে কিছু গাফিলতি দেখা যায়, আর যখন সমাজের পরিকাঠামোটা বুনটটা খুব শক্তপোক্ত থাকে, তখন এই অপরাধগুলো মাথাচাড়া দেয় কম। আর যখন সমাজে এর মধ্যে অরাজকতা, প্রশাসনিক কিছু গাফিলতি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই সমাজে এই ধরনের অপরাধ ক্রমে বাড়তে শুরু করে। কিন্তু অপরাধ ছিল না তা নয়, অপরাধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। একে কন্ট্রোল করতে গেলে যাদের ওপর শাসন ব্যবস্থা, যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, সেই আরক্ষ বিভাগ, বিচার বিভাগ, প্রশাসনিক যাবতীয় বিষয়টাকে অত্যন্ত সুসংহত, অত্যন্ত অনেক বেশি মাত্রায় নাগরিক সচেতন হতে হবে। এবার একটা কথা না বললে আমার মনে হয় বলাটা অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে এ কথাও কিন্তু আমরা দেখেছি, বেদে বলা হয়েছে যে সম্রাজ্ঞী শ্বশুরী ভব, সম্রাজ্ঞী শস্ত্রাং ভব, নানান্দরী সম্রাজ্ঞী ভব, সম্রাজ্ঞী অধিদেবৃষু। অর্থাৎ বিয়ের পর স্ত্রী যখন পতিগৃহে আসছে, তাকে বলা হচ্ছে তুমি শাশুড়ির ওপর শাশুড়ির সম্রাজ্ঞী হও, শ্বশুরের সম্রাজ্ঞী হও, ননদের সম্রাজ্ঞী হও, দেবরদের সম্রাজ্ঞী হও। কিন্তু এই কথাগুলোর যে সবসময় তার বাস্তবিক প্রতিফলন হচ্ছে তা কিন্তু হচ্ছে না। কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু ক্ষেত্রে হচ্ছে না। তখনও তাই হয়েছে, এখনো তাই হয়েছে। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন তো? পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজে এক শ্রেণীর পুরুষ যেমন নারীকে কোণঠাসা করেছে, নারী লেখাপড়া শিখলে বিধবা হবে, অজ্ঞাতনামা এক নারী লিখছেন, যৌম আমার স্বামী, শ্মশান আমার বাসর ঘর, অগ্নি আমার ফুলশয্যা, ভস্য সে তো আমার পরিণাম। কারণ তিনি লেখাপড়া জানেন, এইটা যদি সমাজে চাও হয়, সবাই যদি জানতে পারে, তখন তার আর বিবাহ হবে না। কিন্তু এই অবিবাহিতা নারী একদিন তো এক পুরুষ তাকে স্পর্শ করবে, সেটা কে না যম। এই বলে তিনি তার নিজের আত্মপরিচয় গোপন করে লিখছেন। তো এই রকম যে সমাজ চিত্র, সেই সমাজেই কিন্তু রামমোহন বিদ্যাসাগররা এসেছিলেন। তারা নারীর পাশে দাঁড়িয়েছিলেন এবং সতীদাহ, বাল্যবিবাহ এগুলোকে রদ করেছিলেন, বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন। এবং এই বিধবা বিবাহ প্রবর্তন যখন বিদ্যাসাগর মহাশয় করছেন, তাকে যারা বাধা দিয়েছিলেন, সেই সপ্ততীর্থ, অষ্টতীর্থ, নবতীর্থ, দিকপাল সংস্কৃতের সব পণ্ডিতরা, যাদের কিন্তু প্রচুর পড়াশোনা ছিল, কিন্তু তাদের আত্মিক উদ্বোধনটা ছিল না। বিদ্যাসাগর মহাশয় এই সংস্কৃত শাস্ত্র ঘেটেই পরাশর সংহিতা ঘেটে বার করলেন, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবী চপতিতে পত পঞ্চসু আপৎসু নারীণাং পতিরান্ন বিধীয়তে। অর্থাৎ 5টি ক্ষেত্রে, 5টি বিশেষ ক্ষেত্রে নারীর অন্য পতিগ্রহণ দোষের নয়। সুতরাং পুরুষ যে নারীকে কোণঠাসা করেছে এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজে নারী অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপহৃত হয়েছে, ধর্ষিত হয়েছে, নানাভাবে
সে তার অস্তিত্বটা বিপন্ন হয়েছে। আবার এই পুরুষে নারীকে কিন্তু অন্ধকূপ থেকে টেনে এনে আলোর পথ দেখিয়েছেন। সুতরাং একটা কথা আমাকে বলতেই হবে, নারীর এই দৈন্যদশা, এই যন্ত্রণাক্লিষ্ট জীবন থেকে বেরিয়ে আসতে গেলে তার প্রথম যেটা দরকার, জ্ঞানের আলোক প্রাপ্ত হতে হবে, স্বনির্ভর হতে হবে। সবাই যে মহাপণ্ডিত হবে তা নাও হতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা, তার মেধার উৎকর্ষ অনুযায়ী তাকে উপার্জনক্ষম হতে হবে, যাতে তার জীবনটা বাবা বা স্বামী বা পুত্রের মুখাপেক্ষী না থাকে, সে যেন নিজেই নিজেকে চালাতে পারে। আর একটা কথাও মনে রাখতে হবে, নারী যেমন স্বাধিকার বা স্বাধীনতা পায়নি, অনেক কষ্ট করে তাকে ছিনিয়ে নিতে হয়েছে, অর্জন করতে হয়েছে, কেড়ে নিতে হয়েছে, ঠিক তেমনই কিছু নারী সমাজে আছেন যারা কিন্তু স্বাধিকার প্রমত্ত হন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়ান পেনাল কোড অ্যাক্ট, যেটা আর কি 498A, এখন সেকশনটা যদিও নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এখন তো সবই ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা, এগুলো সব চেঞ্জ হয়েছে। আমি এই মুহূর্তে চেঞ্জ এটা আমার কাছে নেই। তো সেখানে কিন্তু সেই আইনটা কিন্তু প্রণয়ন করা হয়েছিল, দাম্পত্য জীবনে একটা নতুন পরিবারে সে যাচ্ছে, সেখানে যদি শ্বশুরবাড়ির লোক খুব অত্যাচারী হয়, যাতে মেয়েটির জীবন বিপন্ন না হয়। কিন্তু অনেক মেয়ের জীবন যেমন বিপন্ন হয়েছে, এই আইন সেই মেয়েটির জীবনটাকে ফিরিয়ে দিতে পেরেছে, তার প্রাণ মানে সংশয় থেকে তাকে বাঁচাতে পেরেছে। তেমন এই আইনের হাত ধরে অনেক মেয়ে কিন্তু অন্যায়ভাবে শ্বশুরবাড়ির লোকের উপরও নানা রকম অবিচার করেছে। তো সেই যে জায়গাটা, নারী স্বাধিকার যদি পায়, স্বাধীনতা যদি পায়, নারী যেন কখনো স্বাধিকার প্রমত্ত হয়ে না ওঠে, এটা কিন্তু নারীকেই খেয়াল রাখতে হবে। নারী যেমন হবেন রুদ্রাণী, তেমনই তাকে হতে হবে কল্যাণী। তাহলেই সমাজটা অনেক সুন্দর হবে এবং নর নারী তৃতীয় লিঙ্গ এই ভেদাভেদ ভুলে আমাদের সমবেত কণ্ঠে বলতে হবে সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবুমনাংসে জানাতাম। অর্থাৎ আমরা একসঙ্গে বলবো, একসঙ্গে চলবো, আমাদের অন্তঃকরণ এক হবে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এই ভাবনাটা যদি আমরা ভাবতে পারি, তাহলে সমাজে নর নারী তৃতীয় লিঙ্গ এই ভেদাভেদটা, আমরা এই ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো।